হাই এভরিওয়ান, টিয়া সলিউশনে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে টপিকটা শুরু করছি। তার আগে আপনারা একটু গেস করুন যে এখানে দেখাই যাচ্ছে, বুঝতেই পারছি, কিন্তু একটু বলে নি বিষয়টা নিয়ে। যে সবাই এখনকার দিনে বলে যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তো এটা যে স্মোকিং, যে স্মোক করলে যে কি হয় আমাদের নাক মুখের ভেতর থেকে গিয়ে সেটা আমাদের যে লাংস এফেক্ট করছে। লাংস তাহলে আমাদের কি করে, আমাদের রেসপিরেশনে সাহায্য করে। তাহলে এবার চলে আসলাম আজকের টপিক, কি যে রেসপিরেশন বা এই রেসপিরেশন প্রসেসটা আমাদের কি হয় সেটা নিয়ে একটু কথা বলবো। তো আজকের বিষয়টা দেখতেই পাচ্ছেন, আপনাদের সামনে একটা ফটো তুলে ধরেছি। যে এবার একটু ওভারভিউ দিয়ে নি যে কি করব, তারপরে আমি ভিতরে স্লাইড ঢুকছি। এই যে দেখতে পাচ্ছেন একটা মানুষ, মানে আমাদের মতো এরকম, মানে আমাদের যেটা প্রতি সময় যেটা হচ্ছে, এই যে আমাদের নাক, এই নাক দিয়ে প্রথমে আমরা নাকের মাধ্যমে কোনো গ্যাসটা ঢুকছে, সেটা ঢুকে সেটা আমাদের কি করছে যে সেটা ফেরিংস, ল্যারিংস এগুলোর মাধ্যমে এই ট্রেকিয়া জায়গাটায় পৌঁছাচ্ছে। সেই ট্র্যাকিয়া জায়গাটায় পৌঁছানোর পর সেটা ট্রাকিয়াটা আবার দুভাগে ভাগ হচ্ছে, হয়ে সেটা এরকম ডিভাইড হচ্ছে। দেখুন এইখানে যেটা দেখানো হয়েছে, মানে এরকম এই যে আঙুরের থোকার মতো এই জায়গাগুলো, তাকে আমরা কি বলবো, সেটাকে বলবো হলো অ্যালভিওলাস। অ্যালভিওলাস, এই গ্যাসটা নাকের মাধ্যমে এসে ফ্যারিংস, ল্যারিংস এইগুলোর মধ্যে থেকে এসে ট্রাকিয়ার মধ্যে থেকে এসে এই যে এইটা, এই দুটো ভাগ ডিভাইড হলো, সেটা হলো ব্রঙ্কাস। আর এই সেটাকে আমরা বলবো ব্রঙ্কিওল। ব্রঙ্কিওলি। তারপর সেটা এই অ্যালভিওলাইতে আসছে, অ্যালভিওলের মাধ্যমে এখান থেকে গ্যাসীয় গ্যাস, মানে এইটা এক্সচেঞ্জটা হয় আমাদের লাংসে। আমাদের লাংসের লেফট অ্যান্ড রাইট, মানে আমার ডান দুটো ভাগে ভাগ হয়। আর দেখুন এইটা, এই সেটার মাধ্যমে আবার আমাদের হার্টে যায়। কারণ আমাদের যে মানে আমরা যে অক্সিজেন যুক্ত যে গ্যাসটা নিচ্ছি, মানে আমাদের যে নিঃশ্বাস বা প্রশ্বাস ইনহেল করছি প্রথমে, তারপর যে এক্সহেল করছি, সেই ব্যাপারটাতে কি হচ্ছে যে আমাদের শরীরে যেই অক্সিজেন যুক্ত যেই অক্সিজেনটা ঢুকবে, সেটার মাধ্যমে মিশে আমাদের এই রক্তের মাধ্যমে, সেই রক্তের মাধ্যমে এই যে পালমোনারি ভেন যেটা, মানে আমাদের ফুসফুসীয় শিরা, এই পালমোনারি ভেনকে বাংলায় আমরা বলি ফুসফুসীয় শিরা। কিন্তু আমরা তো জানি যে ফুসফুসীয় শিরা আর এই ফুসফুসীয় ধমনী এর বিপরীত কাজ করে। এমনি শিরা কি করে, মুক্ত রক্তকে নিয়ে যায়, কিন্তু এই ফুসফুসের সাথে যেই ফুসফুসীয় শিরা আর ফুসফুসীয় ধমনী আছে, এটা উল্টো কাজ করে। মানে আমরা যেই এই প্রসেসের মাধ্যমে আমাদের শরীরে যেই ঢুকছে অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড তো গ্যাসীয় অংশ, সেটা রক্তের ফুসফুস থেকে এই ফুসফুসীয় শিরা কি করবে, অক্সিজেন যুক্ত রক্তটাকে, এই ফুসফুসিয়া অক্সিজেন যুক্ত রক্তটাকে আমাদের হৃৎপিণ্ডে নিয়ে যায়। আবার সেই হৃৎপিণ্ড থেকে আমাদের কি করবে, সারা শরীরের জালিকার মাধ্যমে ছড়িয়ে দেবে, সেখান থেকে আবার আমাদের কোষে চলে যাবে। তাহলে বুঝতে পারছেন তো, মানে এখান থেকে একটু গেল, তাহলে এই প্রসেসটা হয়ে চলে গেল হার্টে। হার্ট আবার কি করবে, হার্ট বিভিন্ন টিস্যুর মধ্যে গিয়ে আবার সেলে চলে যাবে। আর এই প্রসেসটা হয়ে গেল অক্সিজেন যুক্ত রক্ত। আবার এই পালমোনারি আর্টারির মাধ্যমে আবার সারা শরীরে কার্বন ডাইঅক্সাইড, যেই রক্তটা হার্টে ঢুকবে, সেটা আবার হার্ট থেকে এই ফুসফুসীয় ধমনী, পালমোনারি আর্টারি মানে ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী, সেই ফুসফুসীয় ধমনী কি করবে, ও লাংসে নিয়ে আসবে। নিয়ে এসে এইভাবে মানে আমাদের অক্সিজেনেটেড, মানে অক্সিজেন যুক্ত আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে গ্যাসের এক্সচেঞ্জটা হয়, সেটা কিসের মাধ্যমে হয়, আমাদের এই ব্লাডের মাধ্যমে হয়ে তারপর কিন্তু সেটা আমরা আবার এমনি নিঃশ্বাস প্রশ্বাসটাকে বার করছি। এবার তাহলে বুঝতে হবে একটা বিষয়, যে আমাদের শরীরে যে হিমোগ্লোবিন, সেটা কিন্তু আমাদেরকে শ্বাস তন্ত্রের কাজ করে। তাহলে আমাদের হিউম্যান বডির শ্বাস সঙ্গে
হিমোগ্লোবিন থাকে, তাহলে হিউম্যান বডি হিমোগ্লোবিনের মাধ্যমে এটা কিন্তু আমাদের একটা হিমোগ্লোবিন শ্বাসরঞ্জক হিসাবে কাজ করছে। তেমন কিন্তু অনেক শ্বাসরঞ্জক হয়, যেমন হিমোসায়ানিন, তো এটাও কিন্তু একটা শ্বাসরঞ্জক। আশা করছি সবার কাছে ক্লিয়ার। এবার আমরা ভেতরে চ্যাপ্টারে ঢুকবো। দেখুন এই যে এরপর তো জানবো যে শ্বসন বিষয়টা কি, যে শ্বসনটা কি হচ্ছে। আমি প্রথমে ডেইলি লাইফে, প্রতিদিনের জীবনে, যে আমাদের প্রতিদিন আমরা প্রতি মুহূর্তে যে মানে নিঃশ্বাস নেওয়া বা নিঃশ্বাস ছাড়া ছাড়া তো বাঁচতে পারি না। একটা মানুষ মারা গেলে তখনই এই সিস্টেমটা বন্ধ হয়। আমি প্রথমে একদম মানে জেনারেল উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে চাইলাম যে বিষয়টা কি, যে রেসপিরেশন প্রসেসটা কি। তারপর আমরা বইয়ের ভাষা অনুযায়ী থিওরিটিক্যাল পার্টে আসবো। আমি প্রথমে একটা ওভারভিউ দিলাম যে ইন জেনারেল আমাদের প্রতিদিনের জীবনে কি হয়, সেটাই বললাম। চলুন আসুন এবার আমরা দেখিনি যে থিওরিটিক্যাল পার্টটা। আমরা শুরু করে দিই শ্বসন, মানে শ্বসন কি? শ্বসন কি একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, যে জৈব রাসায়নিক প্রক্রিয়া একটা স্থৈতিক শক্তিটা গতিশক্তি বা তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আর কি বললাম, এটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। আর কি বলেছি, যেটি জীবকোষের খাদ্যবস্তুকে অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত করে। দেখুন শ্বসন আহ যেহেতু পরে করছি, যে শ্বসনকে আমরা দুভাগে ভাগ করা যায়, একটা সবাত শ্বসন, একটা অবাত শ্বসন। আবার সবাত শ্বসনেরও আবার অনেকগুলো ভাগ আছে। এবার যেটা অক্সিজেনের উপস্থিতিতে কিছু কিছু, কেননা এটা তো পুরো প্রাণী জগতের কথা বলেছে, আবার অক্সিজেনের অনুপস্থিতিতেও হয়। তো আমাদের তো অক্সিজেনের উপস্থিতিতে হয়, আমাদের জন্য সবাত শ্বসনই হবে। আর এটা কি, যে এটা চৈতিক শক্তি গতিশক্তিতে রূপান্তরিত করছে। আর আরেকটা আরো বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি শ্বসনে, যে এটাতে আমাদের একটা অপচিতিমূলক বিপাক, অপচিতিমূলক একটা প্রক্রিয়া, বা ইংলিশে যাকে বলবো আমরা ক্যাটাবলিক প্রসেস। কারণ এতে আমাদের শরীরে কিছু শুষ্ক ওজন হ্রাস হচ্ছে। মানে ধরুন, মানে আমাদের যে এটাতে মানে জটিলটা ভেঙে সরলে পরিণত হচ্ছে। এর ফলে কি সরলীকৃত হচ্ছে। আমি একটা মানে কেমিক্যাল প্রসেস, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দেখাচ্ছি। ধরুন যে এই C6H12O6, এটা কি গ্লুকোজ। আশা করছি দেখতে পাচ্ছেন গ্লুকোজ। এই গ্লুকোজটা অক্সিজেনের সহায়তায় যখন অক্সিজেনও পাচ্ছে, তখন সেই গ্লুকোজটা ভেঙে কোনো এনজাইমের মাধ্যমে কি তৈরি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড, জল আর 6H6 পরিমাণ তাপ এখানে উৎপন্ন হচ্ছে। যে আশা করছি বুঝতে পেরেছেন। আর ব্যালেন্সিং এর জন্য কি করবো, ছটা ছটা করে দিতে হবে। 12টা আছে, হাইড্রোজেন 12, এখানেও অক্সিজেনের এই ব্যালেন্সটা এটা করে দিই। আমাদের গ্লুকোজ কি হচ্ছে, যে গ্লুকোজ অণুটা অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন আর 686 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন করছে। আশা হচ্ছে ক্লিয়ার। তার জন্য স্থৈতিক শক্তি একটা গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। কি হচ্ছে, যে একটা উপস্থিতিমূলক ক্রিয়া বলছি, কেননা এখানে শুষ্কজন হ্রাস পাচ্ছে। আর বৈশিষ্ট্য হিসেবে আমরা কি বলতে পারি, যে শ্বসনের প্রধান উদ্দেশ্যটা কি, যে আমাদের শক্তি উৎপাদন করা। কেন দেখতে পাচ্ছি যে এখানে কত 86 ক্যালোরি তাপ হচ্ছে, তাহলে শক্তি উৎপন্ন করছে। আশা করছি ক্লিয়ার। এবার চলে আসি আমরা, মানে এটা আমাদের ওভারভিউ ছিল যে শ্বসন কাকে বলছে আর শ্বসনের কিছু বৈশিষ্ট্য। চলে আসি আমরা নেক্সট স্লাইডে। এবার আমরা জানবো যে শ্বসন নিয়ে যেটা বললাম, যে শ্বসন একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, যেটা আমাদের অক্সিজেনের উপস্থিতিতেও হতে পারে, অনুপস্থিতিতেও হতে পারে। তারপর যেটা আর কি জানলাম, যে যেটার মাধ্যমে আমাদের স্থৈতিক শক্তি গতিশক্তি বা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আর এটা একটা কি অপচিতিমূলক বিক্রিয়া, মানে যেখানে শুষ্ক ওজনটা হ্রাস পায়। আর কি জানলাম, যে এটাতে আমাদের একটা শক্তি উৎপন্ন হয়। আর একটা কেমিক্যাল রিয়াকশন। দেখুন, আমি প্রমাণ ছাড়া তো কোনো কথা বলা যাবে না। তা সেই প্রমাণের জন্য কিন্তু এই রিয়াকশন, যে আমাদের শরীরের মধ্যে যে গ্লুকোজ আছে, সেটা অক্সিজেনের সহায়তায় ভেঙে যে উৎপন্ন মানে এতটা কিলো ক্যালোরি উৎপন্ন হলো,
সেটা যে বোঝা গেল। সায়েন্স পড়ছি তার জন্য আমরা তো একটু ভেঙেই বলবো না। দেখুন আমি জানি এখানে হয়তো যারা দেখছেন তারা সব মানে সায়েন্স স্ট্রিমেও আছেন, আর্টস স্ট্রিমেও আছেন, সবই আছেন। আমি কিন্তু বেসিক থেকেই বলছি যে ইঞ্জিনিয়ারিং সবার একটা মানে বেসিক থেকেই শুরু করছি বলাটা, যে আমি ভাবছি যে প্রথম থেকেই শুরু করি, যে এর জন্যই আমি প্রথম স্লাইডে একদম দৈনন্দিন জীবনে আমরা মানে গ্যাসটা যখন আমরা অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে ঢোকে তখন কি হয় সেইভাবেই কিন্তু শুরুটা করেছি। আশা করছি যে সবার ক্লাসটা ভালো লাগবে, একটু শুনুন। তাহলে আমরা এবার শ্বসনটা জেনে নিলাম, এবার আসবো যে শ্বসনের ভাগ। শ্বসন তাহলে কয় ভাগই ভাগ হয়? সবাত শ্বসন আর অবাত শ্বসন। দেখুন সবাত শ্বসন আর অবাত, সবাত স মানে যেখানে অক্সিজেনের উপস্থিতি হয়, এই যে সবাত মানে অক্সিজেন, এইভাবে মনে রাখতে পারেন যে সবাত মানে যেখানে অক্সিজেনটা এটাই একদম মাস লাগবে, আর এটা অবাত, অ মানে মনে রাখবো আমরা অক্সিজেনটাকে বাদ মানে অক্সিজেনের অনুপস্থিতিতে হয়। ইংলিশেও যদি মনে রাখেন যে অ্যারোবিক রেসপিরেশন। অ্যারোবিক, অ্যারোবিক মানে যেখানে অক্সিজেনটা দরকার হবে। আর অবাত শ্বসনে অ্যানারোবিক মানে যেখানে অক্সিজেনের মানে উপস্থিতিটা লাগবে না। তাহলে এবার আমরা জেনে নিই যে সবাত শ্বসনের ডেফিনিশন কি বলছে, যে যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে ঘটে তাকে আমরা বলছি সবাত শ্বসন। তাহলে হয়ে গেল, যেটা আমি প্রথমেই বলে দিলাম যে এই টার্ম থেকে। দেখুন ডেফিনেশনে আসার আগে একটু আমরা নামটা থেকেই যদি একটু বুঝে নিই, তাহলে ডেফিনেশন তো এই পরীক্ষায় মানে আমরা এটা থিওরি পড়ছি ঠিকই, কিন্তু পরীক্ষায় আসার মতো কিভাবে আসে সেটার ভিত্তি করে তো আমাদের পড়তে হবে না পড়াটা। তো পরীক্ষায় তো ডেফিনেশন আসবে না, কম্পিটিটিভ এক্সামে কি দেবে যে কোনটা দিতে পারে যে অক্সিজেন উপস্থিতিতে হলো বা অনুপস্থিতিতে হলো, এটাই আসবে। তার জন্য আমি প্রথমে টার্ম গুলোকে নিয়ে বিশ্লেষণ করে তারপর ডেফিনেশনে আসছি। তারপর কি বলেছে যে এই প্রক্রিয়ায় যেহেতু শক্তি উৎপন্ন হয়, তাহলে সবাত শ্বসন প্রসেসটা বা অ্যারোবিক প্রক্রিয়ায় কত পরিমাণ এটিপি উৎপন্ন হয় সেটা আসলে একটু দেখে নিই। তাহলে এটাতে 1 অণু গ্লুকোজ থেকে 38 অণু এটিপি উৎপন্ন হচ্ছে। দেখুন এটা এরকম মানে কোয়েশ্চেনটা কিন্তু দেয় পরীক্ষায় যে সবাত শ্বসন প্রক্রিয়া বা অ্যারোবিক প্রক্রিয়ায় কত এটিপি শক্তির প্রয়োজন হয়। তাহলে কত এটিপি? এই 38 এটিপি শক্তি উৎপন্ন হচ্ছে। আর এটা কি, এটা প্রাণী বা উদ্ভিদ উভয় কোষে সবাত শ্বসন দেখা যায়। তাহলে এটাও একটা উদাহরণ হিসেবে আমরা মনে রাখবো, এই সবাত শ্বসন প্রক্রিয়াটা প্রাণী বা উদ্ভিদ সবারই এই শ্বসন প্রক্রিয়াটা ঘটে। তারপরে আমরা আবার পরবর্তী স্লাইডে আলোচনা করবো যে সবাত শ্বসনের ভাগ। আপাতত আমরা এইটুকুই জানি। তারপর আসছে অবাত শ্বসন। অবাত শ্বসন যেটা আমি অবাত থেকে মনে রাখতে বললাম কি অবাত মানে যেখানে অক্সিজেনের প্রয়োজন হবে না। ডেফিনেশনেও সেটাই বলেছেন যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেন অনুপস্থিতি ঘটে তাকে অবাত শ্বসন বলছি। তাহলে যখন এই সবাত শ্বসন প্রক্রিয়াতে যখন দেখলাম যে 1 অণু গ্লুকোজটা ভেঙে 38 অণু এটিপি তৈরি হচ্ছে, অবাত শ্বসন নিশ্চয়ই শক্তি উৎপন্ন হবে। কেননা আমরা শ্বসন একটা যদি হায়ারার্কি করি প্রথমেই, যে শ্বসন সেখানেই তো আমরা দেখেছিলাম না। ধরুন এই যে এই হায়ারার্কিটা, এই শ্বসন যদি আমি একটা হায়ারার্কির মাধ্যমে দেখাই, যে শ্বসন থেকে যদি আমরা এই সবাত আর অবাত করি, সবাত অবাত, দেখুন এই যে শ্বসন শ্বসন আমি কি বললাম যে এখানে যদি শক্তি উৎপন্ন হবে শ্বসন, এই শ্বসন প্রক্রিয়ায় কত হচ্ছে, প্রথমে আমরা 686 কেসিএল তাপ উৎপন্ন হচ্ছে। একটা এই গ্লুকোজ অণুটা ভেঙেই তো হচ্ছে। তারপর সবাত শ্বসনে কি দেখলাম, এখানে হচ্ছে 38 এটিপি। 1 অণু গ্লুকোজ ভেঙে সবাত শ্বসনে 38 এটিপি উৎপন্ন হচ্ছে শক্তি। আর অবাত শ্বসনে এই এবার দেখবো অবাত শ্বসনে কি হচ্ছে আমাদের, এখানে হচ্ছে কম শক্তি উৎপন্ন হয় অবাত শ্বসনে। কত এটা? 2 অণু এটিপি উৎপন্ন হয়। তাহলে আমরা এরকম নোট ডাউন করে নেব যে অবাত শ্বসনে কত, 2 এটিপি। কারণ পরীক্ষায় কিন্তু এখান থেকেই কোয়েশ্চেনটা আসে যে অবাত শ্বসন বা অ্যানারোবিক প্রক্রিয়ায় কত এটিপি উৎপন্ন হয়, 2 এটিপি। আর অ্যারোবিক বা সবাত শ্বসনে 38। আর ইন জেনারেল আমাদের শ্বসন প্রক্রিয়ায় 686 কিলো ক্যালোরি তাপটা উৎপন্ন হয়। আশা করছি ক্লিয়ার। এবার তো আমরা পরে আবার পড়বো যে সবাত শ্বসনের মধ্যেও ভাগগুলো আছে। আপাতত আমরা আস্তে 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 আমরা বেসিক টু অ্যাডভান্সের দিকে যাই। তাহলে এই সবাত শ্বসনে জেনে নিলাম কত অণু এটিপি উৎপন্ন হয়। এবার দেখবো যেটা কার কার মধ্যে হচ্ছে। মানে অবাত শ্বসন মানে বললাম যে যেখানে অক্সিজেন লাগছে না। তাহলে আমরা তো উন্নত শ্রেণীর প্রাণী, মানে যাদের অক্সিজেন লাগে সবাত শ্বসন, তাহলে অবাত শ্বসন কাদের হবে? অনুন্নত শ্রেণীর প্রাণীদেরই হবে নিশ্চয়ই। তাহলে কাদের হয়? ধরুন ব্যাকটেরিয়া,
তারপর ইস্ট, প্রাণীদেহের পেশি কোষে। আমাদের কোথায় হয় অবাত শ্বসনটা? আমাদের পেশি কোষে, মানে মাসেলে, সেখানে কি হয় যে সেখানে অবাত শ্বসন ঘটে। একটা বিশেষ অ্যাকচুয়ালি এই যে আমাদের পেশি কোষে ঘটে, সেটা একটা একটা বিশেষ পরিস্থিতিতে ঘটে, তখন আমাদের ল্যাকটিক অ্যাসিড জমে যায়। তার ফলে আমরা মানে অনেক সময় ক্লান্ত অনুভব করি, বা পেশিতে আমাদের এই অবস্ট্রাকশন প্রক্রিয়ার মাধ্যমে ল্যাকটিক অ্যাসিডটা জমে, সেটা একটা বিশেষ পরিস্থিতিতে হয়। আর পেশি কোষে অবস্ট্রাকশনের ফলে এই যে সেটাই বলেছে, ল্যাকটিক অ্যাসিড জমা হয়, যা পেশির ক্লান্তির কারণ। আমাদের পেশির ক্লান্তি হলে আমাদের মানে একটা মানে তাহলে এই অবাত শ্বসনটা ইন জেনারেল আমাদের অবাত শ্বসনই হয়, কারণ আমরা তো জানি আমাদের রেসপিরেশন প্রসেসে আমাদের অক্সিজেনটা তো লাগছেই, কিন্তু আমাদের পেশিতে মানে মাসেলে সেখানে ক্লান্তির কারণ হিসেবে আমরা দেখে নিতে পারি, যখন আমাদের মাসেলে ল্যাকটিক অ্যাসিড জমে তখন সেটা অবাত শ্বসনের মাধ্যমেই ঘটে। এটা একটা জেনে রাখার বিষয়, কারণ এটা পরীক্ষায় দিতে পারে যে ল্যাকটিক অ্যাসিড আমাদের শরীরে অবাত শ্বসনের মানে কোন প্রক্রিয়ার মাধ্যমে এক হতে পারে যে ল্যাকটিক অ্যাসিডটা জমা হচ্ছে, অবাত শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে কোথায় জমা হচ্ছে? আমাদের কিন্তু পেশি কোষে জমা হচ্ছে। আর কি জমা হচ্ছে? তাহলে কি কি বললাম? কোথায়, কি, আর কোন শ্বসন, এই তিনটে পয়েন্টটা মনে রাখতে হবে। এই ল্যাকটিক অ্যাসিড, আশা করছি ক্লিয়ার, সবার বোঝা গেছে। চলে আসি আমরা নেক্সট স্লাইড। এবার আমরা যে মানব শ্বাসনতন্ত্রের বিভিন্ন অংশ, দেখুন আমি যখন এই রেসপিরেশন সিস্টেমটা বা রেসপিরেশন যখন শুরু করলাম চ্যাপ্টারটা, তখনই কিন্তু আমি ওই ছবির মাধ্যমে বলছিলাম যে দেখুন এইভাবে আমাদের শরীরে ঢুকছে। এবার আমরা আরো একটু ডিটেলসে জানবো যে কি কি অংশের মাধ্যমে আমাদের লাংসে যাচ্ছে। দেখুন আমরা লাংসে যাওয়ার জন্য তো সেই মানে মাধ্যমগুলো রাখবেন। ধরুন আপনি ভাবছেন যে এই পুজোর ছুটিতে আমি এখন কাশ্মীর যাবো, একবারে ভাবলেই তো যেতে পারবেন না, তার জন্য তো ওয়ে আছে যে আপনাকে প্রথমে বাড়ি থেকে বেরোতে হবে, ট্রেন ধরতে হবে, ট্রেন বিভিন্ন জায়গা স্টপেজ হয়ে যাবে। সেরকম আমাদের শরীরেও বাইরে থেকে গ্যাসটা যখন ঢুকবে, তখন কি আমাদের বিভিন্ন যে পার্টস গুলোর মাধ্যমে লাংসে ডেস্টিনেশনে পৌঁছাবে, সেইগুলো এখানে জানবো, সেটাই আলোচনা করি। তাহলে প্রথম যে পয়েন্ট আছে, দেখুন আগে ছবিটা আশা করছি ক্লিয়ার। আমাদের এটা নাক, এই নাকের মাধ্যমে এই নাসাপথ বা নাসারন্ধ্র, সেটার মাধ্যমে আমাদের কি হবে, আমাদের যে শ্বাস বায়ুটা সেটা প্রথমে ঢুকবে। তাই এখানে আমরা বলেছি যে এটি শ্বসনতন্ত্রের প্রথম অংশ, যেহেতু নাক থেকেই ঢুকছে, তাই আমরা কি বলবো যে এটা আমাদের শ্বসনতন্ত্রের প্রথম অংশ, যা বাতাসকে ফুসফুসে প্রবেশের পথ দেয় এবং বাতাসকে উষ্ণ, আর্দ্র ও ধূলিকণা মুক্ত করে। আমাদের নাকের মধ্যে দেখবেন ওই যে রোমকূপ গুলো থাকে, সেগুলো কি করে আমাদের যে ধুলোবালি থাকে সেগুলোকে আটকে দেয়, তারপরে মানে ওটা ফিল্ট্রেশনের কাজ করছে, তারপরে তো দিয়ে দেয়, তার জন্যই বলেছে যে ধূলিকণা মুক্ত। সেকেন্ড পয়েন্টটা কি? তাহলে নাসাপথ হয়ে গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা হলো আমাদের গলবিল বা ফ্যারিংস। আমাদের দেখুন এই যে নেজাল ক্যাভিটি সেটা হয়ে গেল, তারপরে দেখুন এই যে অংশটা সেটা হলো কি ফ্যারিংস। এখানে ন্যাসাল ক্যাভিটি বা আমাদের দেখুন নাক থেকেও ঢোকে, আবার মুখ থেকেও তো আমরা অনেক সময় নাক বন্ধ হয়ে যায় যখন ঠান্ডা লেগে, মুখ থেকেও তো নিই, তো সেই জন্য আমাদের ওরাল ক্যাভিটিটাও রাখা হয়েছে। আর তারপরে দেখুন এই দুটো গিয়ে কিন্তু ফ্যারিংসে, আমরা নাক থেকে নিই বা মুখ থেকে নিই, নিঃশ্বাসটা নিয়ে এই ফ্যারিংসে আসছে। তাহলে ফ্যারিংস কি আমাদের সেকেন্ড ধাপ, যেটাকে কি বলেছে, এটি খাদ্যনালী ও শ্বাসনালীর সাধারণ অংশ। আমরা যখন ডাইজেস্টিভ সিস্টেম পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে ফ্যারিংসটা সেখানেও লাগছে। তাহলে এই যে ফ্যারিংস পার্টটা, মানে আমরা যখন নাক থেকে নিঃশ্বাস নিই বা মুখ থেকে কোনো খাবার খাই, তখন কিন্তু এই সেটা ফ্যারিংসে এসে প্রথমে ফ্যারিংসে আসে, তারপর সেখান থেকে এই ল্যারিংসে ঢুকছে। কিন্তু এই আমরা তাহলে অক্সিজেনও দেয়, খাবারও যখন খাই মুখ থেকে ফ্যারিংসে আসে, তাহলে আমরা যখন সর্দি লাগে, নাক বন্ধ থাকে, তখন আমরা মুখ থেকেও যে নিঃশ্বাসটা বা নিঃশ্বাসটা নিই, তখন কিন্তু আমরা এই ওরাল ক্যাভিটির মাধ্যমে সেটা ফ্যারিংসে ঢুকে, তারপর এটা ল্যারিংসে চলে আসলো। এবার আসি যে ল্যারিংস যেটা থার্ড পার্ট, এটা কি করে, এই ল্যারিংস কে আমাদের আবার কি বলবো, ভয়েস বক্স। ভয়েস বক্স, এটা কিন্তু এমসিকিউ তে আসে যে আমরা ভয়েস বক্স কাকে বলি। তাহলে আমরা ল্যারিংস কে, মানে এই পোর্শনটাকে, এই যে ল্যারিংস, সেটাকে কিন্তু আমরা কি বলবো, ভয়েস বক্স বলি। এটি গলবিলের নিচে অবস্থিত এবং স্বর উৎপাদনে সাহায্য করে। আর এই যে এই ল্যারিংস এর উপরে না কি থাকে, একটা এপিগ্লটিস মতো ঢাকনা দেয়া থাকে, যা কি করে শ্বাস নালীকে
যে শ্বাসনালীকে ঢেকে রাখি খাদ্য গ্রহণ, কেননা আমরা তো বলি যে শ্বাসনালীতে আটকে না যায়, মানে যখন অনেক সময় বাচ্চারা খায়, যখন বাচ্চারা ছোট থাকে, যে হয় না যে যাতে শ্বাসনালীতে বেঁধে না যায়, আস্তে আস্তে ঢোক গিলে মানে ঢোক গিলতে যখন কষ্ট হয় বাচ্চাদের, তখন আমরা বলি না, বড়দের তো আমরা এখন হয় না এগুলো, তাহলে কি করে এই যে ল্যারিংসের, ওই ল্যারিংসের উপরে একটা এপিগ্লটিস নামক একটা পর্দা থাকে, যেটা আমাদের খাদ্য গ্রহণের সময় আমাদের ওটা ঢাকা দিতে, মানে ও কাজটা হলো ঢাকা দিতে সাহায্য করে, যাতে না শ্বাসনালীর সাথে খাদ্যনালীর সংযোগটাকে মানে দুটোর মধ্যে পার্থক্য করে রাখতে সাহায্য করে। আশা করছি ক্লিয়ার। এবার আসবো যে আমরা ট্রাকিয়া, এই ল্যারিংস অব্দি চলে আসলাম। আগের স্লাইডে যেটা দেখেছিলাম, দেখুন আমি একটা ছবি ইউজ করেছি, কারণ একটা ছবির মাধ্যমে দেখাতে সুবিধা হবে। তা আমরা এই ল্যারিংসটা দেখেছিলাম, এবার আসবো আমরা ট্রাকিয়া। এই যে দেখুন আমরা ল্যারিংস অব্দি দেখেছিলাম, এবার আমরা আসবো এই ট্রাকিয়া পোর্শন। যে এই অব্দি দেখে নিলাম যে ল্যারিংস, যেটা কিনা আমাদের ভয়েস বক্স হিসেবে কাজ করছে, বা এখানটায় কি থাকছে, এখানে এপিগ্লটিস থাকছে, যেটা আমাদের শ্বাসনালীকে ঢেকে রাখতে, মানে খাদ্য গ্রহণের সময় শ্বাসনালীকে ঢেকে রাখতে সাহায্য করছে। এবার আসবো আমরা ট্রাকিয়া। এই ট্রাকিয়াটা কি করছে, ট্রাকিয়া একটা, ট্রাকিয়াতে এখানে না এর বাইরে আবার একটি একটি এরকম মানে ঢাকা থাকে একটা এই ট্রাকিয়ার উপর, মানে এটি একটি শ্রী আকৃতির, এই যে আস্তরণটা থাকে সেটা একটা তরুণাস্থি দ্বারা আবৃত থাকে। আর এটা এই এখান থেকে কি হয়, আমাদের ট্রাকিয়া কি করে, ট্রাকিয়া মেনলি ডিভাইডেড হয়ে গিয়ে ফুসফুসে আমাদের বাতাসটাকে পৌঁছে দিতে সাহায্য করে। দেখুন এখানে দেখলে বুঝতে পারবেন, এই যে ট্রাকিয়া, এখান থেকে এই যে এখান থেকে ফুসফুসে ঢুকে গেল, লেফট আর রাইট এই দুটো সাইডে। তাহলে এটা হয়ে গেল 4 নম্বর কোশ্চেন, ট্রাকিয়া বা শ্বাসনালী। তারপর আমরা এই যে এই দুটো ভাগ, এই যে দুটো দুটো ভাগে ভাগ হলো, সেটা কি, ব্রঙ্কাই, ব্রঙ্কাই বা ক্লুম শাখা, ট্রাকিয়ার ফুসফুসের কাছে দুটি শাখায়, এই যে দুটো শাখায় বিভক্ত হবে, দুটো শাখায় বিভক্ত হয়ে একে কি বলছি, যে দুটো শাখায় ডিভাইড হয় তাকে আমরা ব্রঙ্কাই বলি। আর এই প্রতিটি ব্রঙ্কাই ফুসফুসে, এটা প্রতিটাই তো ফুসফুসে প্রবেশ করে, তাই না? তারপর আমরা জানবো কি ব্রঙ্কিওলস, মানে এইটা এইখান থেকে ঢুকে সেটা আবার এরকম জালিকা তৈরি করে এরকম করবে। তাহলে আমাদের এই ট্রাকিয়াটা দুই ভাগে ডিভাইড হয়ে এই লেফট ব্রঙ্কাস আর রাইট ব্রঙ্কাস এটা তৈরি করলো, তারপর এখান থেকে আবার ও ব্রঙ্কিওল তৈরি করবে, তারপর সেখান থেকে এই এই আঙুরের থোকার মতো যেগুলো তৈরি করবে সেটা হলো অ্যালভিওল। তাহলে পরের পার্টটা আমরা কি জানবো, এই প্রথমে তাহলে ব্রঙ্কাইটা ডিভাইড হয়ে গেল সেটা জানলাম, যে ফিফথতম পার্ট। তারপর কি হবে, সেটা ব্রঙ্কিও, সেটা থেকে ব্রঙ্কিওলস তৈরি করবে, মানে আরো আরো শাখান্বিত হবে, মানে ব্রঙ্কাইটাই এই যে ডিভাইড হয়ে যে ব্রঙ্কাই, সেখান থেকেই যখন আরো সূক্ষ্ম শাখায়, মানে আরো যেই শাখাগুলো বিভক্ত হচ্ছে এই জালিকার মতো, সেগুলোকেই আমরা কি বলবো, ব্রঙ্কিওলস। হয়ে গেল, তাহলে এটা কত নাম্বার পার্ট গেল, 6 নম্বর। তারপর 7 নম্বরে কি আসবে, তারপর সেটা এরকম অ্যালভিওলাই আকারে তৈরি হবে, এই যে অ্যালভিওলাই, অ্যালভিওলাই তৈরি হবে। এরকম অ্যালভিওলাই তৈরি হবে। এই অ্যালভিওলাই এটা দেখতে না, এই দেখুন আঙুরের ঠোকার মতো, এই যে এই আমাকে যে ছবিটা দেওয়া হয়েছে, এটা দেখতে আঙুরের ঠোকার মতো। আর এটা কি করে, এটা আপনাদের খুব কার্যকরী একক অ্যালভিওলাই, কেননা এর মাধ্যমেই আমাদের গ্যাসীয় এক্সচেঞ্জটা হয়ে থাকে, তাই বলেছে গ্যাসীয় বিনিময় হয়। তাহলে এইটা হয়ে গেল, এই প্রসেসটা কোথায় হলো, লাংসে, তাহলে ফুসফুস, এই ফুসফুসটা কি, মানে এইভাবে ঢুকে গেল আমাদের ইয়ারটা। এবার আমরা চলে এসেছি ফুসফুসে। ফুসফুসটা কি, মানুষ দেহের প্রধান অঙ্গ শ্বসনের জন্য। আর এই ফুসফুসে আমাদের 3টি লোব থাকে, ডান ফুসফুসে এবং বাম ফুসফুসে 2টি লোব থাকে। মানে এটা লেফট আর এটা যদি রাইট বলি, তাহলে আমাদের লেফট সাইডে আমাদের 3টে লোব থাকবে, আর রাইট সাইডে আমাদের 3টি লোব থাকবে, আর লেফট সাইডে আমাদের 2টি লোব থাকবে। এই যে লোব গুলো থেকেও পরীক্ষায় দেয় যে আমাদের বাম ফুসফুসে কটা লোব থাকে, তাহলে আমাদের বাম ফুসফুসে 2টি লোব থাকে,
আর ডান ফুসফুসে 3টে লোব থাকে। আশা করছি ক্লিয়ার। এবার দেখুন প্রতিটা অর্গানেই তো একটা লেয়ার থাকে বাইরের, তেমন ফুসফুসেও থাকবে। ফুসফুসের বাইরের যে আস্তরণ তাকে আমরা কি বলবো? প্লুরা। তাকে আমরা কি বলবো? প্লুরা, যেটা কি একটা দ্বিস্তরীয় মানে দ্বিস্তরীয় পর্দা, তাকে এটা আমরা প্লুরা বলবো। অনেক সময় বলে না যে ফুসফুসের উপরে আস্তরণটাকে কি বলে এমসিকিউতে, সেটা হলো প্লুরা। যেমন হার্টের উপরের আস্তরণটাকে আমরা কি বলি? পেরিকার্ডিয়া, সেরকমই আর কি। তার এই যে এই এখানে থাকে, এই যে দেখুন ডায়াফ্রাম, আশা করছি যে দেখা যাচ্ছে ছবিটা। এই ডায়াফ্রাম মানে এই যে অংশটা ডায়াফ্রাম, মানে এটা যে বক্ষ গহ্বর, বুক আর পেট, আমরা এক কথায় বলতে গেলে বুক আর পেটের মধ্যে যে ডিভাইড করছে যে জায়গাটা, সেটাই হলো আমাদের ডায়াফ্রাম। তো এইটাই, এই ডায়াফ্রাম কি আমাদের শ্বাস প্রশ্বাসেও গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরা হয়। কেননা পরবর্তীতে আমরা জানবো যে আমাদের শ্বাস প্রশ্বাস মানে আমরা নিঃশ্বাস বা প্রশ্বাস যখন নিই, তখন নিশ্চয়ই এই যে ভেতরের আমাদের ফুসফুসের মধ্যে যে অর্গান গুলো আছে, মানে সেই ডায়াফ্রামটাও কাজ করবে। সেও মানে সংকুচিত, তারও একটা ভূমিকা রয়েছে, সেটা আমরা আস্তে আস্তে দেখবো। আপাতত এই অবধি জানি। তাহলে ডায়াফ্রামটা হয়ে গেল। এটা একটা, এই যে দুটোকে ভাগ করছে, অনেক সময় দেয় যে পরীক্ষায় এমসিকিউ হিসেবে যে ডায়াগ্রামটা কাজ, তাহলে ডায়াগ্রাম কি করে? আমাদের বক্ষ আর পেটের মধ্যে পার্থক্য তৈরি করে। আশা করছি ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট পয়েন্ট, যেটা রেখেছি মেকানিজম অফ ব্রিথিং বা প্রশ্বাস বা নিঃশ্বাস। আমরা যে ইনহেল বা এক্সেল, এটা তো আমরা বলেই থাকি যে ইনহেলেশন হচ্ছে বা এক্সেলেশনের প্রবলেম হচ্ছে, বা আমরা প্রতিনিয়ত ইনহেল এক্সেল করি, কিন্তু সেটা করলে তার আমাদের লাংস এর মধ্যে কি হয় সেটা আসলে একটু দেখে নিই। তা আমরা প্রথমেই জানবো যে ইনহেলেশন বা প্রশ্বাস। দেখুন ছবিটা দেখুন, এই যে ছবিটা প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, এইটা কি? এটা যেটা বললাম, এটা ডায়াফ্রাম, আর এটা লাংস, লেফট আর রাইট। আর এই যে ট্রাকিয়া, আমাদের তাহলে কি, যখন আমরা যখন ইনহেল করছি বা প্রশ্বাস নিচ্ছি, তখন আমাদের নাকের মাধ্যমে নাক থেকে ঢুকে সেটা আমাদের ফ্যারিংস ল্যারিংস হয়ে সেটা কোথায় গেল? ট্রাকিয়াতে আসলো। ট্রাকিয়াতে এসে যখন আমাদের লাংসে ঢুকলো, তখন কি হয় যে আমাদের এই যে ডায়াফ্রাম অংশটা কি হয়? সংকুচিত হয়ে নিচের দিকে নেমে যায়। ঠিক আছে, এর জন্যই দেখুন এই নিচের দিকে এটা নেমে যাচ্ছে, ডায়াফ্রাম পার্টটা আমাদের নিচের দিকে নেমে যায়। এর ফলে কি হয় যে এই পাঁজরের মধ্যে যে পেশি সংকুচিত হয়ে যায়, এর ফলে বক্ষ গহ্বরের আয়তনটা বৃদ্ধি পায়। এই বক্ষ গহ্বরের আয়তনটা বৃদ্ধি পাচ্ছে, কেননা যখন আমরা অক্সিজেন মানে আমরা ইনহেল করছি, প্রশ্বাস নিচ্ছি, তখন আমাদের ওটার আয়তনটা বেড়ে যাবে। সেটাই বলা হয়েছে বক্ষগহ্বরের আয়তন বেড়ে যায়। এর ফলে কি হয়? ফুসফুসের যে ভেতরে, ফুসফুসের মধ্যে যে চাপটা, সেই চাপটা কমে যায়, বাতাস ভেতরে প্রবেশ করে। দেখুন যখন কোনো জায়গায়, যখন ধরুন একটা ঘরে যখন কম জায়গা থাকে, তখন কি চাপটা কি হবে? চাপটা বেশি হবে, কম জায়গার মধ্যে বেশি চাপ পড়বে। এবার যখন আমরা কিন্তু এখানে তো বেশি জায়গা, মানে আমরা যখন প্রশ্বাস নিচ্ছি, তখন আমাদের ডায়াফ্রামটা নিচে নেমে গেল, নিচে নেমে গিয়ে আমাদের ফুসফুসের কি, ফুসফুসটা মানে ফুলে উঠলো। তারপরে কি হবে? অনেক আয়তন, মানে জায়গাটা বড় হয়ে গেল। এর ফলে কি হবে? আয়তন বৃদ্ধির ফলে কোনো মানে এই ভেতরে কোনো চাপ তৈরি হবে না, চাপ কমে যায়। এর ফলে বাতাসটা আমাদের প্রবেশ করে গেল এইভাবে। সেই প্রসেসটাকে আমরা ইনহেলেশন বলছি বা প্রশ্বাস। আর নিঃশ্বাসের সময় কি হচ্ছে? ঠিক উল্টোটা হচ্ছে, মানে নিঃশ্বাস যখন নিচ্ছে, তখন তো আমরা ছেড়ে দিচ্ছি বাতাসটাকে, তখন তাহলে কি হচ্ছে? দেখুন এই ছবিটাতে, তখন এই মানে এতক্ষণ যখন ইনহেল করছিলাম, তখন এটা নিচের দিকে নামা ছিল, সংকুচিত হওয়া ছিল, কিন্তু যখন আমরা এক্সেল করব, বাতাসটাকে বাইরে বের করে দেবো, তখন কিন্তু সে আবার তার জায়গায় চলে আসবে, এই ডায়াফ্রামটা। তখন কি হবে? এইটার চলে আসবে এসে এই মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম যাকে বলছি, আর পঞ্জরের পেশি প্রসারিত হবে বা শিথিল হয়ে উঠবে। তার ফলে কিন্তু আমাদের এই যে ফুসফুসের আয়তনটা, মানে এটা যেহেতু বেরিয়ে যাচ্ছে আমাদের বায়ুটা, তার জন্য ফুসফুসের আয়তনটা আমাদের কমে যাবে। এর ফলে ফুসফুসের ভেতরে একটা চাপ তৈরি হবে, যা আমাদের মানে এর ফলে আমরা অক্সিজেনটা বাইরে বেরিয়ে আসে। আশা করছি বোঝা গেছে। প্রশ্বাসে কি হচ্ছিল যে আমাদের ডায়াফ্রামটা নিচে নেমে যাচ্ছিল, গিয়ে ফুসফুসের মধ্যে ফুসফুসটা মানে ফুলে উঠছিল, উঠে মানে একটা জায়গা, মানে আয়তনটা বেড়ে যাচ্ছিল। এর ফলে কি আমেশে আমাদের বায়ুটা প্রবেশ করে যাচ্ছিল। আবার যখন উল্টো প্রসেসটা হবে,
যে এক্সহেলেশন, বায়ুটা বেরিয়ে যাবে, তখন কি হবে, ওই ডায়াফ্রামটা তার নিজের জায়গায় চলে আসবে, আমাদের ফুসফুসটা সংকুচিত হয়ে যাবে একটা জায়গায়, মানে রুম দিয়ে যেটা বললাম, ঘর ছোট হলে কি হবে, চাপ বাড়বে, ফুসফুসটা যখন ছোট হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে, তখন কি হবে, একটা প্রেশার তৈরি হবে, ওই প্রেশারে কি যে বায়ুটা আছে সেটা বেরিয়ে যাবে, সেটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ুটা আমাদের শরীর থেকে বেরিয়ে যাবে, তাই সেই প্রসেসটাকে আমরা কি বলছি, এক্সহেলেশন। আর যেহেতু আরেকটা বিষয় আমরা জেনে রাখা দরকার, যে প্রশ্বাস যেটা, সেটা আমাদের একটা সক্রিয় প্রক্রিয়া, মানে এটা একটা অ্যাক্টিভ প্রক্রিয়া, আর আমাদের নিঃশ্বাসটা কি, এটা একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া। অনেক সময় পরীক্ষায় দিতে পারে যে একটা মানে সক্রিয় প্রক্রিয়া, প্রশ্বাস না নিঃশ্বাস, তো সেটা আশা করছি এখন ক্লিয়ার হয়ে গেল, যে প্রশ্বাসটা একটা সক্রিয় প্রক্রিয়া আর নিঃশ্বাসটা হলো একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া। চলে আসি আমরা নেক্সট স্লাইডে। পরেরটা বলা হয়েছে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ বা গ্যাসীয় বিনিময়। এই যে দেখুন ছবিতে যে অ্যালভিওলাইটা দেখতে পাচ্ছেন, এই যে আঙুরের থোকার মতো, যেটা প্রথমে বললাম, এই ব্রঙ্কিওল থেকে যে আঙুরের থোকার মতো যে অ্যালভিওলি গুলো দেখতে পাচ্ছেন, এগুলোই তো আমাদের গ্যাসীয় বিনিময় করে, মানে তার আগের প্রসেস অব্দি তো দেখলাম, এবার এই যে এখান থেকে যে বিনিময়টা হবে, সেই বিনিময়ের ফলে কি হয়, দেখুন আমাদের শরীরে অক্সিজেন যুক্ত রক্ত ঢুকছে, আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত মানে অক্সিজেনেটেডটাও ঢুকছে গ্যাস, আবার ডিঅক্সিজেনেটেড ঢুকছে কার্বন ডাইঅক্সাইড, সেটা আমাদের রক্তে মিশছে, এবং সেটা কোথায় কাজ করছে, এই অ্যালভিওলাইতে। তাহলে আমাদের কি বলেছে, যে এই অ্যালভিওলাইতে, এই যে ফুসফুসের যেই অ্যালভিওলাই এবং রক্তচলকের মধ্যে কি প্রক্রিয়ার মাধ্যমে এটা হয়, এই প্রক্রিয়াটাকে আমরা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হয়। দেখুন এটা পরীক্ষা কিন্তু অনেক সময় দেয়, যে ফুসফুস থেকে যে ফুসফুস আর রক্তচলকের মধ্যে যে গ্যাসীয় এক্সচেঞ্জটা হয়, এটা কোন প্রক্রিয়ার মাধ্যমে, এটা কিন্তু একটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে এটা। আর এই আমাদের শরীরে যখন অক্সিজেন যুক্ত রক্তটা ঢুকবে, মানে আমাদের রক্তে লোহিত রক্তকণিকা, আরবিসি তে থাকা হিমোগ্লোবিন, লোহিত রক্তকণিকা, তাতে আরবিসি থাকে, সেটা যখন আমাদের অক্সিজেনের সাথে যুক্ত হয়, তাকে আমরা কি বলবো, অক্সি হিমোগ্লোবিন নামক একটি অস্থায়ী যৌগ গঠন করে, ফলে কলাকোষ অক্সিজেনটাকে পরিবহন করে, মানে অক্সিজেনটা ঢুকলো আমাদের, মানে আমাদের গ্যাসটা যখন ঢুকলো শরীরে, সেটা অক্সিজেনেটেড যেই গ্যাসটা ঢুকবে, সেটা আরবিসি তে রক্তে মিশলো, রক্তে আরবিসি আর অক্সিজেনটা যুক্ত হয়ে একটা অক্সি হিমোগ্লোবিন নামে একটা যৌগ তৈরি করলো, সেটা আমাদের সারা শরীরে ছড়িয়ে দিল, কিসের মাধ্যমে, হার্ট সেটাকে নিয়ে গেল, মানে কিসের, পালমোনারি ভেন হার্টে নিয়ে গেল। এই যে এই প্রক্রিয়াটা হওয়ার জন্য কি করবে, যে পালমোনারি ভেন বা ফুসফুসীয় শিরা, মানে এই যে নীল আর লাল দুটো দেখা যাচ্ছে, এই যে যেই লাল গুলো, মানে ফুসফুসীয় শিরা, শিরা কোথায় নিয়ে যাবে, ফুসফুসীয় শিরা আপনার এই হার্টে নিয়ে যাবে, ফুসফুসের হার্টে নিয়ে যাবে, হার্ট আবার কি করবে, হার্ট আবার সেইটা সারা শরীরের মাধ্যমে কিসে, বিভিন্ন টিস্যুতে ছড়িয়ে দেবে, টিস্যু আবার কি করবে, টিস্যু আবার সেলে ছড়িয়ে দেবে, এইভাবে সেটা এই প্রক্রিয়াটা চলবে, গ্যাসীয় এক্সচেঞ্জটা। এখানে দেখতে পাচ্ছেন যে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন যুক্ত মানে গ্যাসটা ঢুকছে, ঢুকে আমাদের কি রক্তের সাথে মিশছে, মিশে এই যে অ্যালভিওলাই এই যে আঙুলের মতো থোকা, একটাকে যদি এরকম করি, তাহলে এরকম ভাবে আমরা দেখতে পাবো, এই এই এরকম একটা ইমেজ। এটা আমাদের শরীরে সবসময় চলছে, অক্সিজেনেটেড আর কার্বনেটেড যেই ব্যাপারটা আমরা তো জেনে নিলাম যে অক্সিজেন যুক্ত, এবার যখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত গ্যাসটা আমাদের কি হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা যখন মেশে, তখন কি হয়, আমাদের কার্বন ডাইঅক্সাইড প্রধানত বাইকার্বনেট আয়ন রূপে রক্ত দ্বারা বাহিত হয়। তাহলে আমাদের শরীরে তো অক্সিজেন যুক্ত শুধু হবে না, কারণ আমাদের মানে গ্যাসটা যখন নিচ্ছি, মানে মানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের সাথে অনেক কিছুই ঢুকছে, কিন্তু আমরা এখানে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডটাই জানবো। কার্বন ডাইঅক্সাইড যুক্ত গ্যাসটা কি হয়, রক্তের সাথে মিশে বাইকার্বনেট একটা যৌগ তৈরি করে, সেটার মাধ্যমেই রক্তে বাহিত হয়। কেননা এই যে এই প্রসেসটা সেলে আসলো, সেখান থেকে তো আমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এই যে আমরা যখন হার্টে জেনেছিলাম যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যে কে নিয়ে আসে, পালমোনারি ভেন বা ফুসফুসের ধমনী, তাহলে এই যে কোথা থেকে আসছে, সেই রক্তেই মিশবে, গ্যাসের মাধ্যমেই আসছে, সেই গ্যাসের মাধ্যমেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত গ্যাসটা রক্তে মিশছে, সেই রক্তটাই হার্টে গিয়ে আবার পিউরিফিকেশন হচ্ছে,
বা হয়ে সেটা সারা শরীরে অক্সিজেনটা দিচ্ছে, আর কিছুটা অংশ আবার বেরিয়ে গিয়ে কোথায় যাচ্ছে, আমাদের এই ফুসফুসে আসছে, সেখান থেকে আমরা কি করছি, এক্সেল করছি, কার্বন ডাইঅক্সাইড যুক্ত এক্সেল করি। দেখুন না, ইনস্ট্যান্ট দেখুন অনেক ডিপ্রেশন, মানে অনেক সাফোকেশন লাগছে, বলে না ব্রিদিং নে, নিঃশ্বাস প্রশ্বাস নিঃশ্বাস প্রশ্বাস, এটাতে কি আমাদের ইনস্ট্যান্ট শরীরের মধ্যে একটা, কেননা আমরা প্রথমেই বলেছি শ্বসনের মাধ্যমে আমাদের একটা এনার্জি উৎপন্ন হয় শরীরে, তো আমরা একটা এনার্জি পাবো। অনেক সময় এটা এটা কি আমাদের আরো, মানে রক্তে যেহেতু ব্লাড ট্রান্সপোর্টের কাজটা আরো বেশি বেড়ে যাচ্ছে, তাহলে আমরা এনার্জেটিক ফিল করবো। এটাই হলো আসল মানে অ্যালগরিদম আর কি। আশা করছি ক্লিয়ার মেকানিজম, বা তারপরে যে পার্টটা গ্যাসীয় এক্সচেঞ্জ, এইটাও ক্লিয়ার। এরপর আমরা চলে আসবো যে সেলুলার রেসপিরেশন বা কোষীয় শ্বসন। আমাদের যে কোষীয় শ্বসন হয় হিউম্যানে, তা সেটা আমাদের কটা পর্যায়ে হয়, সেটা মোটামুটি আমাদের মানে আমাদের সেলে যে শ্বসন মানে হয়, সেটাই আমাদের তিনটে প্রক্রিয়ায় হয়। একটা হলো গ্লাইকোলাইসিস, একটা হলো ক্রেবস সাইকেল, একটা হলো আমাদের প্রান্তীয় শ্বসন। এই যে গ্লাইকোলাইসিস, এটা জানবো। গ্লাইকোলাইসিস যে বিষয়টা হয়, গ্লাইকোলাইসিস প্রসেসটা, এটা আমাদের মানে আমাদের না মানে 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভেট অ্যাসিড উৎপন্ন হয়। আপনাদের এত ডিটেলস লাগবে না, তাও আমি বলে দিচ্ছি যে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা আমাদের কোথায় হয় প্রথমে। এটা আমাদের কোষে সাইটোপ্লাজমে সম্পন্ন হয়। মানে আমাদের গ্যাসটা এসে যখন মিশে কোথায়, যে রক্তের মাধ্যমে যখন সেলে গেল, সেই সেলের আবার যে ডিভিশন গুলো হচ্ছে, সেই সেলে কোথায়, সেলের আমাদের আমাদের যে সাইটোপ্লাজম আছে, সেখানে আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এটা আবার সবাত অবাত দুটোই শ্বসনের হতে পারে। আমরা এমনি জেনে রাখি, এত ডিটেলস কম্পিটিটিভে হয়তো লাগবে না, যে রিয়াকশন গুলো হয়, যে 1 অণু থেকে আমাদের 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, এত কিছু তো লাগবে না। বা এই যে উৎপন্ন হচ্ছে সেখান থেকে যে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়, তাকে আবার 3 জন বিজ্ঞানী, এমডেন, মেয়ারঅফ আর পার্নেস, ইএমপি মানে গ্লাইকোলাইসিসকে না আমরা ইএমপি গ্লাইকোলাইসিসের যে ব্রেকডাউনটা হয়, যে প্রক্রিয়ায় 1 অণু থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, প্রথম জৈব যৌগ হিসেবে যে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়, অ্যাসিটের কোয়ের উৎপন্ন হয়, তো সেটা এই 3 জন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, এমডেন, মেয়ারঅফ আর পার্নেস। সেটাও বলা হয়, কিন্তু এত ডিটেলস লাগবে না, আপনারা জেনে রাখুন যে গ্লাইকোলাইসিসের ব্রেকডাউনের প্রক্রিয়াটাকে অনেক সময় ইএমপি পথও বলে থাকে। আর তারপরের পর্যায়টা কি, তারপরের প্রক্রিয়াটা হলো ক্রেবস সাইকেল বা ক্রেবস চক্র। এটা আমাদের কোথায় হয়, এটা আমাদের মাইটোকন্ড্রিয়ার ধাত্রে। এইগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট, যে কোথায় কোথায় হয়। তাহলে গ্লাইকোলাইসিসটা আমাদের সাইটোপ্লাজমে হয়। কোন কোন প্রক্রিয়াতে সম্পন্ন হয়, সবাত ও অবাত দুটো প্রক্রিয়াতে সম্পন্ন হচ্ছে। তারপর ক্রেবস সাইকেল কোথায় হচ্ছে, আমাদের মাইটোকন্ড্রিয়ার ধাত্রে সম্পন্ন হচ্ছে। আর একে আবার সাইটিক অ্যাসিড চক্রও বলে, একে সাইটিক অ্যাসিড চক্রও বলে, বা টিসিএ টিসিএ সাইকেল, টিসিএ সাইকেলও বলে থাকি আমরা একে। আশা করছি ক্লিয়ার। আর তারপর আসছি প্রান্তীয় শ্বসন। প্রান্তীয় শ্বসন যেটা, এটি কোথায় সম্পন্ন হয়, প্রান্তীয় শ্বসনটা আমাদের মাইটোকন্ড্রিয়ার অন্তর্গাত্রে বা ক্রিস্টিতে। আমরা যে মাইটোকন্ড্রিয়াটা পড়েছিলাম, যে সেলে যেরকম মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ইয়ে থাকে ক্রিস্টি, এরকম যে মাইটোকন্ড্রিয়া পড়েছিলাম সেলের ক্ষেত্রে, তাহলে মাইটোকন্ড্রিয়া যে ধাত্র, সেই মাইটোকন্ড্রিয়ার ধাত্রে তৈরি হচ্ছে ক্রেবস চক্র। আর এই মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে সেখানে সম্পন্ন হচ্ছে আমাদের প্রান্তীয় শ্বসন। আর এই পর্যায়ে সর্বাধিক শক্তি উৎপন্ন হয়। যদি আমরা বলি যে কোন পর্যায়ে সর্বাধিক শক্তিটা উৎপন্ন হবে, আমাদের প্রান্তীয় শ্বসনে সর্বাধিক শক্তি উৎপন্ন হচ্ছে। আশা করছি ক্লিয়ার। চলে আসি আমরা নেক্সট স্লাইডে। এবার আমরা জানবো যে শ্বসন সম্পর্কিত যে আয়তন বা রেসপিরেটরি ভলিউম, যে আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাসের ফলে যে তার তো একটা ক্যালকুলেশন হয়, যেমন অঙ্কের মতো, আমাদের শরীরে মানে কতটা মানে নিঃশ্বাসের মাধ্যমে বা প্রশ্বাসের মাধ্যমে বা ছাড়ছি বা নিচ্ছি, কতটা থেকে গেল বা থেকে গেল না, তার উপর ভিত্তি করে এটা একটা বলা হয়েছে। এখান থেকে কিন্তু পরীক্ষার সময় যদি ডিপলি কোয়েশ্চেন আসলে মানে দিতেই পারে, ইগনোর করার কোনো জায়গা নেই। দেখুন প্রথম প্রথম পয়েন্টটা আমরা দেখে নিই। প্রথমটা জানবো যে টাইডাল ভলিউম।
টাইডাল ভলিউম। তাহলে টাইডাল ভলিউমটা কি, যে যখন একটা স্বাভাবিক আমরা নিঃশ্বাস প্রশ্বাস মানে শ্বাস প্রশ্বাস নেব, যে পরিমাণ বায়ুটা আমরা গ্রহণ বা ত্যাগ করি, মানে নিঃশ্বাস প্রশ্বাস মানে নিচ্ছি, গ্রহণ করছি ও ত্যাগ করছি, এই যে প্রসেস তাকে আমরা কি বলবো, টাইডাল ভলিউম। এটা কত পরিমাণ হতে হবে, এটা প্রায় 500 ml হয় এর যে পরিমাণটা। তারপর আমরা জানবো অভিশ্বাস বায়ু। অভিশ্বাস বা ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম। ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম, এটাকে শর্ট ফর্মে IRV-ও বলা হয়। ইনস্পিরেটরের রিজার্ভের ভলিউমের ভি। তাহলে এটা কি, এটা হলো যখন স্বাভাবিক শ্বাসের পর জোর করে যে অতিরিক্ত বায়ুটা আমরা কি করব, গ্রহণ করা যায়, মানে শ্বাস বায়ুর মানে শ্বাস বায়ুর পরে যখন অতিরিক্ত মানে স্বাভাবিক মানে আমাদের শ্বাস প্রশ্বাস তো চলছে, কিন্তু অতিরিক্ত যেটা নিলাম মানে ফোর্সফুলি, সেই যে পার্টটা সেটা গ্রহণ করা, সেটা কি বলবো আমরা, অভিশ্বাস। অভিশ্বাস মানে অতিরিক্ত যে শ্বাসটা আমরা নিই, সেটা কতটা হয়, তখন আমরা যখন জোর করে নিই তখন প্রায় মানে 2500 থেকে 3000 ml মতো হয়ে থাকে সেই ভলিউমটা। তারপর নিঃশ্বাস বায়ু। নিঃশ্বাস বায়ু বা এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এক্সপিরেটরি থেকে রিজার্ভের ভির ভি। নিঃশ্বাস প্রশ্বাস নিঃশ্বাস, সেখান থেকে নিঃশ্বাস। নিঃশ্বাস মানে কি, যেটা আমরা যে আমাদের স্বাভাবিক যে নিঃশ্বাস নিই, নিঃশ্বাসের পর যে জোর করে আমরা অতিরিক্ত বায়ুটাকে ত্যাগ করা যায়, তাকেই আমরা বলবো নিঃশ্বাস বায়ু। মানে নিঃশ্বাসের পরে যদি আমরা জোর করে যেটা ত্যাগ করছি, সেটাকেই আমরা বলবো নিঃশ্বাস বায়ু। তার ভলিউমটা কত হয়, তার ভলিউমটা 1000 থেকে 1100 ml হয় তার ভলিউম। তারপরে 4th পয়েন্ট, তারপরটা কি, রেসিডিউয়াল ভলিউম বা RV। রেসিডিউয়ালের আর ভলিউমের ভি। তাহলে রেসিডিউয়াল মানে কি, রেসিডিউয়ালের বাংলায় কত মানে অবশেষ বা অবশিষ্ট। তাহলে আমাদের জোর করে নিঃশ্বাস ত্যাগ করছি, যেটা করার পরে যেটা থেকে গেল, সেটা তো হলো যে অতিরিক্ত বায়ু, মানে নিঃশ্বাস নেওয়ার পরে যেটা ত্যাগ করি সেটা হলো নিঃশ্বাস বায়ু। আর অতিরিক্ত ত্যাগ করার পরে যেটা আমাদের থেকে যায় ফুসফুসে, সেটাই আমাদের কি, অবশেষ বায়ু বা রেসিডুয়াল ভলিউম। সেটার ভলিউমটা কত, 1100 থেকে 1200 ml তার ভলিউমটা। তারপর 5th পয়েন্ট কি জানবো, যে আমাদের জীবনী ধারণ ক্ষমতা বা ভাইটাল ক্যাপাসিটি। মানে আমাদের যে প্রক্রিয়াটা ভাইটাল ক্যাপাসিটি, জীবন ধারণ ক্ষমতা, সেটাকে জোর করে বাতাস গ্রহণের পর সর্বোচ্চ যে পরিমাণ বাতাস আমরা ত্যাগ করা যায়, তাকেই আমরা বলবো এই জীবনী ধারণ ক্ষমতা বা ভাইটাল ক্যাপাসিটি বা VC। জোর করে যে বাতাসটা ত্যাগ করছি, তারপরেও যে গ্রহণের পর মানে জোর করে বাতাস গ্রহণের পর যে সর্বোচ্চ যে পরিমাণ বাতাস আমাদের ত্যাগ করা যায়, তাকে আমরা বলবো ভাইটাল ক্যাপাসিটি। মানে আপনি ধরুন জোর করে আমরা নিচ্ছি, বাতাসটাকে গ্রহণ করছি, পরে আবার যে সর্বোচ্চ পরিমাণ মানে গ্রহণ করলাম, করে যে সর্বোচ্চ পরিমাণ ত্যাগ করছি, সেই যে ভলিউমটা, সেটাকে আমরা এই ভাইটাল ক্যাপাসিটি বলবো। এটা কিসের মাধ্যমে আমরা মেজার করি, ভিসি ইকুয়াল টু টিভি আই প্লাস IRB প্লাস ERB। টিভি মানে টাইডাল ভলিউম, যেটা প্রথমে পড়ালাম। তারপরে IRB মানে হলো এই এটা ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউমটা। তারপর ERB মানে হলো এই এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এই তিনটে সম্মিলিত হয়ে কি তৈরি হচ্ছে, আমাদের জীবনী ধারণ ক্ষমতা মানে ভিসি উৎপন্ন হবে। আশা করছি এই যে এইটা করা হয়েছে ভলিউমের, সেটা ক্লিয়ার। চলে আসে আমরা নেক্সট পার্টে। আমাদের যে পরেরটা চলে এসেছি, সেটা হলো রেসপিরেটরি ডিজিজ। আমাদের তো যে এতক্ষণ জানলাম যে প্রসেস, যে রেসপিরেশন ব্যাপারটা কি, আমাদের দৈনন্দিন জীবনে কি হচ্ছে, প্রথমেই তো জানলাম যে সমস্যার মাধ্যমে, যে অতিরিক্ত আমরা যখন স্মোকিং করব তার ফলে কি হবে, সেটা আমাদের লাংস কে এফেক্ট করছে, কারণ সেই যে গ্যাসটা, সেটা তো আমাদের কি, আমরা ইনহেল করছি না নাক মুখের মাধ্যমে, সেটা গিয়ে কোথায় যাবে, আপনি তো ফুসফুসে ইগনোর করতে পারছেন না, ফুসফুসেই যাবে, ফুসফুসকে এফেক্ট করবে। সেরকম যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলেছিলাম যে সেটা যে স্মোকিং বা সিগারেট, সেটা ছাড়াও তো বায়ুতে অনেক কিছু থাকে, বা অনেক সময় সেটা অনেক পার্টিকেলস হতে পারে, বা সেগুলোও তো আমাদের ফুসফুসকে এফেক্ট করছে। এবার আমরা দেখে নিই যে আরো কি রকম রোগ হয়। আমরা একটা কমন টার্ম যেটা জানি, অ্যাজমা প্রবলেম বা হাঁপানি, সেটা আমরা জানি যে এটা ফুসফুস জনিত সমস্যা। সেটা কি হয়, যে আমাদের এটি একটি অ্যালার্জি জনিত রোগ। এখানে ব্রঙ্কিওল গুলি সংকীর্ণ হয়, এর ফলে শ্বাসকষ্ট হতে থাকে। যে এই যে ব্রঙ্কাস থেকে যে ব্রঙ্কিউল হলো, সেই ব্রঙ্কিউল গুলো সংকীর্ণ হয়ে যায়, এর ফলে
শ্বাসকষ্ট মানে ব্রিদিং মানে হাঁপানি হয়, দেখে তার শ্বাস নিতে প্রবলেম হয়, ব্রিদিং এর সমস্যা, তাহলে সেটা অ্যালার্জির কারণে হতে পারে। অনেকে ঠান্ডার সময় হয় যে ঠান্ডাতে অ্যালার্জিটা বেশি দেখা যায়, তার জন্য হয় বিভিন্ন ফুলের গ্রেন থেকে হতে পারে, বিভিন্ন পার্টিকেলস থেকে হতে পারে, যে কোনো কারণে যার যে অ্যালার্জি আছে তার থেকে এটা হচ্ছে। বলেছে যে ব্রঙ্কাইটিসটা কি, ব্রঙ্কাই বা প্লুম শাখার প্রদাহকে ব্রঙ্কাইটিস ফলে ধূমপান এর অন্যতম কারণ। এই যে ধূমপান যেটা প্রথমেই আমরা শুরু করলাম, তাহলে এর প্রধান কারণ হিসেবেই আমরা ধরবো। আর এইটাকে কি বলা হয়, ব্রঙ্কাইটিস। তারপরেরটাকে যে এমফাইসিমা, এমফাইসিমাটা কি, যে এই রোগে অ্যালভিওলাই প্রাচীর ক্ষতিগ্রস্ত হয়, ফলে গ্যাসীয় বিনিময়ের পৃষ্ঠতল কমে যায়। এটিও ধূমপানের ফলে হয়। দেখুন আমরা ধূমপান এতক্ষণ ধরে করে একটা মানুষ যখন ধূমপানটা করে, তখন তো তার অনেকটা সেই তার সাথে যে যে সিগারেটের মধ্যে রয়েছে এই তামাকটা, সেটা তো সেই তামাকটা গ্যাস আকারে যখন ঢুকছে, সেটা তো আমাদের শুধু ব্রঙ্কাসকেই এফেক্ট করছে না, সেটা অ্যালভিওলাই অব্দিও যায়। সে অ্যালভিওলার গায়েও কি করছে, একটা স্তর তৈরি করছে, ক্ষত তৈরি করছে, তারপরে কি হচ্ছে, আমাদের ডিসঅর্ডার হবে, ব্রিদিং সমস্যা হবে, তাকে আমরা কি বলবো, এমফাইসিমা, আশা করছি ক্লিয়ার। তারপরে রোগটা হলো নিউমোনিয়া। নিউমোনিয়া সম্পর্কে কি বলেছে, যে ব্যাকটেরিয়া ভাইরাস সংক্রমণের ফলে ফুসফুসের অ্যালভিওলাইতে তরল জমে গেলে এই রোগটাকে বলবো আমরা নিউমোনিয়া। আমরা শুনেছি বাচ্চাদের নিউমোনিয়া হয় ঠান্ডা লেগে গেলে অতিরিক্ত, বা বড়দেরও কিন্তু নিউমোনিয়া হয়, এবং নিউমোনিয়া এমন একটা রোগ যার ফলে কিন্তু মানুষ মারাও যেতে পারে। তো এটা কিসের জন্য হচ্ছে, এই ব্যাকটেরিয়া বা কোনো নিউমোনিক ব্যাকটেরিয়া তো অবশ্যই, সেটার ফলে হচ্ছে আমাদের অ্যালভিওলাই তে জল জমে যায়। তারপরে রোগটা কি, সিলিকোসিস। সিলিকোসিস, সিলিকোসিস থেকে মানে আমরা বুঝবো সিলিকোসিস মানে সিলিকা বা পাথরের গুঁড়ো ফুসফুসে জমে সৃষ্টি করে এটা একটা পেশাগত রোগ। মানে ধরুন যারা ইট পাথর ভাঙার কাজ করে বা ডাস্টের কোনো কাজ করে, তাদের তো এরকম হবে এই সিলিকোসিস, কেননা তারা সবসময় ওই পাথরের গুঁড়ো এসব ইনহেল করছে, মানে তারা সেটা ফুসফুসে গিয়ে তো কি তৈরি করছে, সিলিকোসিস তৈরি করছে। তারপরে রোগটা কি হয়, অ্যাসবেস্টোসিস। এটাও সেটা কি, এটা আমাদের অ্যাসবেস্ট তন্তু, যেটা মানে অ্যাসবেস্টার যে থেকে যে অ্যাসবেস্ট তন্তুগুলো হয়, সেটা আমাদের ফুসফুসে জমা হয়ে একটা রোগ তৈরি করে, সেটাই কি অ্যাসবেস্টোসিস রোগ। আশা করছি এই রোগগুলো ক্লিয়ার আপনাদের, শ্বসনজনিত। তো আজকের এই রেসপিরেশন এই ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।